আসসালামু আলাইকুম এভরিওয়ান, দুষ্টুবো ইরাবতী গল্পে 2 নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বলল জীবনটাই বেদনা, কি আর করার। তারপর মনের দুঃখে বিয়ার গোষ্ঠী উদ্ধার করলাম। আমার এই শয়তানি লাড়া দিছিল যে এমন মেয়ে বিয়ে করছি। সকালে রিমি ঘুম থেকে উঠে কোমরের ব্যথায় ঠিক করে হাঁটতেও পারছে না। ইসরে, বাড়ির লোকজন কি মনে করবে? ছি, মান সম্মান আর থাকলো না। সকালে মীরা নাস্তা নিয়ে আসলো। কি দুলা ভাই, আপু তো হাঁটতেই পারে না, কি করছেন? ও খাট থেকে পড়ে গেছে। ইস, আমি বুঝি না না জামাই থাকতে আবার খাট থেকে কেমনে পড়ে বললে হাসতে হাসতে চলে গেল। নিজেকে এখন অনেকবার বড় মাপের অপরাধী মনে হচ্ছে। ছি, এরই মাঝে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। বাসার লোকজন জানে না জানি কি ভেবে বসে আছে। ছি, ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। রিমিকে আর দেখালাম না। সকাল 10:30টার সময় খাওয়া দাওয়া করে রিমিকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ওকে 3 দিনের বেড রেস্ট দিয়েছে, 2টো ক্রিম দিয়েছে মালিশ করার। তারপরে বাসায় চলে আসলাম। মীরার সাথে ঘুরতে বের হয়েছি। ও পাশের বাসার আরও কয়েকজন বান্ধবী ডেকে নিল। ওরা দেখে আমার দিকে তাকিয়ে হাসে। সঞ্জিতা বলে উঠলো, কি দুলা ভাই আপনি তো। আমি বললাম, কি আমি? সঞ্জিতা আবারও বলে উঠলো, আমার বান্ধবী কি করেছেন? ধ্যাত, খাট থেকে পড়ে গেছে। আর সঞ্জিতা আবারও বললো, আপনি থাকতে পরে কেমনে বলে সবাই 32 পাটি দাঁত বের করে হাসি দিল। মনের কষ্টটা কেমনে বোঝাই এদের। এলাকাটা ঘুরে ফিরে দেখলাম ওদের সাথে। দুপুর হইতে হইতে বাসায় চলে আসলাম। গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। রিমি শুয়ে আছে, ওর আম্মু ওকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল, ক্রিমও লাগিয়ে দিল। আমিও সবার সাথে দুপুরে খাবার খেয়ে নিলাম। একটু রেস্ট দরকার। রুমে এসে না মানে আমি বুঝি না খাট থেকে পড়ি কি আর কারো কোমর ভাঙে, এটা শরীর না কলা গাছ। তুমি কথা বলবা না, সব দোষ তোমার। আমার বেশি ঢং করলে এমনই হয়। কি আমি ঢং করি? যেই উঠতে গেল, ও মা গো, হয়েছে, নড়াচড়া করলে ঠিক হইতে দেরি হবে। একটু ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো, ছাদে মীরার সাথে গল্প করলাম। আকাশটা আজকে অনেক নীল ধূলিকণার জন্য আর সূর্যের রোশনি লাল রং ধারণ করেছে। মনোরম পরিবেশে মুগ্ধ হয়ে আমি প্রকৃতির এই রূপে পাশে বউটাকে বড্ড মিস করছি। সন্ধ্যায় শাশুড়ি আম্মা নাস্তা দিয়ে গেল। পক্কন পিঠা বানাইছে। জামাই আদর ভালোই করছে, মন্দ না। নাস্তা খেয়ে রুমে শুয়ে ফোন টিপছি। রিমি টিভি দেখছে। রাতে খাওয়ার পর শুইলাম। এই ডয়ারে ক্রিম আছে, লাগিয়ে দাও তো। সাথে সাথে নিয়ে আসলাম। ওগো হও, হয়েছে, আমি তোমার ইন্টেনশন বুঝি না, খবর না যদি চুমু খাইছো। তারপর ক্রিম লাগানোর জন্য শাড়ি এটা পেট থেকে সরালাম। ওয়াও বলেই চুমু খেয়ে নিলাম। ভুলেই গেলাম ওর কথা। হারামিচ্ছাও, আল্লাহ, আমি এটা কি করলাম? সরি, মনে নাই। মন চাইতেছে এখন কথা বললাম না। ক্রিম লাগিয়ে মালিশ করে দিয়ে দিচ্ছে। রিমি মাঝে মধ্যে ও করে উঠছে ব্যথায়। ক্রিমের গন্ধ আর ওর সাদা ধবধবে পিঠের মোলায়েম ত্বক আর বারবার আমি মাদকের মতো আকর্ষণ করছে। কিছুক্ষণ পর, হয়েছে, এখন ঘুমাও। আর একটু করি, লাগবে না। কেন, তোমার ভালো লাগছে না? আমার তো লাগছে। হারামজাদা লুচ্চা, আমি বুঝি না তোর। আর কিছু প্রশংসা করে শাড়িটা ঠিক করে নিল, কম্বলটা টেনে নিল। বাহ, রাগ আছে দেখছি। আমিও কম্বলের তলে ঢুকলাম। তবে কাছে যাওয়া বারণ। এই শীতে বউ থাকতেও বউয়ের উষ্ণতা পায় না। এই দুঃখ কারে কমু? মনের দুঃখ ঘুরাইলাম যদি মাঝরাতে ঠিকই জড়াই ধরছি। আর কয়দিন শ্বশুরবাড়ি থেকে রিমিকে আমাদের বাসায় নিয়ে চলে আসলাম। আমি খেয়াল করলাম রিমির মাঝে কিছু পরিবর্তন আছে। ও সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে থালা বাসন মাজে। আমার আব্বু আম্মুর চা তৈরি করে রান্না করে। আমার এখনো সন্দেহ হয় যে মেয়েটা আমার সাথে এত ঢং করে, অভিনয় করে, অথচ বাসার সব কাজ খুব দক্ষতার সাথেই করছে। আসলে কি ও ওদের বাসায় এত কাজ করতো? ও কি এত ভোরে ঘুম থেকে উঠতো? সকালে কি ওর ঘুমাতে মন চায় না? ওর বাবা মাকে ছেড়ে আসছে, ওর কি মন খারাপ হয় না? এই বিষয়গুলো আমার ভাবিয়ে তোলে। নাকি ওর স্বামী সংসারে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে? ওর প্রতি আমার মায়া হচ্ছে, কিন্তু পাগলি তো আমায় কাছে যেতে দেয় না। ওর পাগলামিগুলো অনেক ভালো লাগে। চাইলে হয়তো আমি জোর করে ওর ওপর অধিকার খাটাতে পারি, কিন্তু আমার মন সায় দেয় না। ও যদি আমার সাথে আহ্লাদ করতে না পারে তো কার সাথে করবে? আমি যদি ওকে না বুঝি তো কে বুঝবে? একটা মেয়ে তো এটাই চাই যে তার স্বামী তাকে তার মতো করে বুঝুক। রিমির সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমি কখনোই জোর করিনি। ও যেদিন নিজ থেকে কাছে ডাকবে সেদিনই কাছে টানবো। কিছুদিন পর থেকে আব্বুর সাথে আমাদের অফিসের কাজ শুরু করলাম। সেদিন একটু রাত করে বাসায় আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। 10:30টার উপরে বাজে। আব্বু আম্মু আর ছোট বোন খেয়ে নিয়েছে, কিন্তু ও খায়নি। আমি আর বউ ভাত খাচ্ছিলাম। পাগলি হলেও ওর রান্নার জুড়ি মেলা ভার। একবার খেলে জিভে সারাদিন লেপটে থাকে সেই স্বাদ। ও যে শুধু ভালো রান্না করে তা না, ও অপচয়ও খুব অপছন্দ করে। আজ মুরগির মাংস রান্না করেছে। খাচ্ছিলাম, বেশ চেটেপুটে খাচ্ছিলাম। হঠাৎ গলায় একটা কাঁটা বিঁধে গেল। কি আজব, এখনকার মুরগির গায়েও কাঁটা থাকে? অত কিছু নিয়ে গবেষণা করার এখন সময় নেই। এখন গলা থেকে কাঁটাটা বের করা দরকার। আমি প্রচণ্ড জোরে কাশি দিয়ে ট্রাই করলাম, বের হলো না। পানি খেয়ে ট্রাই করলাম ভেতরে ঢোকাবার, তাও হলো না। বেশ অপরাধীর মতন আমার সামনে
সামনে বসে আছে রিমি। তোমার কি কাঁটাটা এখনো লাগছে নাকি পেটে ঢুকে গেছে? আমি লালা দিয়ে দেখালাম এখনো গলায় লাগছে। রিমি হঠাৎ একটা বুদ্ধি পেল। ও এক মুঠো শুকনো ভাত নিয়ে শক্ত করে দলা পাকিয়ে আমার মুখে ঢুকিয়ে দিয়ে বলল, এটা গিলো, একদম সরাসরি গিলবে, চিবোনো যাবে না। দাঁতে নাচি বলে এত বড় ব্রাশ গলা দিয়ে ঢুকে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল। অল্পের জন্য মনে হয় বেঁচে গেলাম। ভাত গলা দিয়ে নেমে এসেছে। অধীর আগ্রহে রিমি আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। কি নামলো কাটা? সাধারণত মানুষ সারাদিনই মুখের লালা গিলতে থাকে, অথচ তা বুঝতেই পারে না। কিন্তু কাটা গলায় বিঁধলে প্রতিবারই লালা গিলতে গেলে খোঁচা লাগে। কোনো এক আশ্চর্য কারণে মানুষ এই সময় বারবার আরো বেশি লালা গিলতে থাকে। আমার গলাও এখন বাজছে। রিমি এবার কোত্থেকে একটা ছোট সাইজের কলা নিয়ে এসে খোলস ছাড়িয়ে কলাটা আমার মুখে পুড়ে দিয়ে বলল, এটা গেল, খবরদার দাঁতে চিবোতে পারবে না। কলাটা নেহাতি ছোট, কিন্তু এতটাও ছোট না যে আমার গলা দিয়ে সরাসরি নেমে যাবে। আমি যতবার মুখ থেকে বের করে দিতে চাইবো ততবার ধমক দিয়ে তা আবারও ঢুকিয়ে নেয়। নিজের মনে গিলবো কি গিলবো না টাইপ যে দোলাচল চলছিল তা বাদ দিয়ে রিমির দিকে তাকিয়ে গিলে ফেললাম। কাজ হলো না। রিমি এবার সরিষার তেল নিয়ে এসে আমার হাতের তালুতে দিয়ে বলল, আঙুল দিয়ে এগুলো গলার ভিতরে লাগাও। আমি চোখ কপালে তুলে লালা গিলতে বললাম, ভেতরে লাগাবো মানে কিভাবে? ও হয়তো প্ল্যান চেঞ্জ করেছে। একটা টর্চ নিয়ে এসে আমাকে হাঁ করতে বলল। আমি জিভ বের করে মস্ত একটা হাঁ করলাম। রিমি টর্চ দিয়ে বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে এদিক ওদিক দেখে তারপর যা বলল তার সাথে আমার গলায় আটকে থাকা কাটার কোনো সম্পর্ক নেই। দেখেছো, মানুষের গলার ভিতরে একটা ছোট জিভ আছে, আর ওটাও কত কিউট করে নড়ে। আমি উঠে বেসিনে গিয়ে নিজেই আঙুল দিয়ে কাঁটাটা বের করার ট্রাই করলাম। কাজ হলো না, উল্টো 3-4 দফা বমি হয়ে গেল। মনে হয় বের হয়েছে। উফ, এতক্ষণেই শান্তি লাগলো। রুমে চলে আসলাম। আমি বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম, কিন্তু শুয়ে বারবার লালা গিলে চেক করছি গলায় কিছু লাগে কিনা। কিন্তু একটা জিনিস আমার মাথায় আসলো না, খেলাম মুরগির মাংস, কাটা আসলো কোত্থেকে? রিমি প্লেট গ্লাস গুছিয়ে রুমে আসলো। চিত হয়ে শুয়ে থাকলাম। কাটাটা মনে হয় আবার লাগছে একটু। মনে ভ্রম হতে পারে। অনেকটা সময় কাটা ছুটে যাবার পরও গলায় ওটা লেগে আছে অনুভূত হয়। ওটা স্রেফ কাটার আঘাতের ক্ষত, আর কিছু নয়। আমি রিমিকে প্রশ্ন করলাম, আচ্ছা মাংসে কাটা আসলো কি করে? যেন কিছুই হয়নি ভাব করে ও উত্তর দিল, কালকে 2-3 টুকরো মাছ ছিল, ওগুলো মাংসের তরকারিতে দিয়ে দিয়েছি, ফেলে দেবো নাকি? আমি জানি রিমি অপচয় করে না, কিন্তু সেটা যে এভাবে অপচয় রোধ করতে হয় তা আমি জানতাম না। শুয়ে পড়লাম দুজনে। এই একটু জড়িয়ে ধরি না? কেন? বলছি না, আমার পা গুলো ঠান্ডা হয়ে আছে, তোমার গুলোর সাথে লাগাই, তাহলে কম ঠান্ডা লাগবে। আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। আমার 440 ভোল্টের ঝটকা লাগলো। ও কি নিজে থেকে বলছে নাকি কোনো কিছুর ঘরে বলছে? জড়িয়ে ধরলে তো আমি নিজেকে সামলাতে পারবো না। আজকে সুযোগ ওর কাছে যাওয়ার। মেয়েরা হচ্ছে লাউয়ের ডগার মতো লকলকে লজ্জাবতী গাছের মতো, তবে একবার পুরুষের সংস্পর্শে আসলে তাদের লজ্জা ভেঙে যায়। আমি ওকে জড়িয়ে ধরলাম। ওর শ্যাম্পুর ঘ্রাণ আমার মাতাল করে তুলছে। ঘাড়ের চুলগুলো সরিয়ে যেই চুমু খেলাম, আমার নিঃশ্বাস ওর ঘাড়ে পড়তেই ওর শরীর কেঁপে উঠল। শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে আরেকটু জোরে জড়িয়ে ধরল। তারপর আর কি ইতিহাস। সকাল 6টা। রিমি তো উঠে রীতিমতো অবাক। শরীরে কাপড় নেই। দুজন নরনারী কম্বলের নিচে এক হয়ে গেছে। এই ছাড়ো। আমি ওকে চুমু দিয়ে দিলাম। অসভ্য, ছাড়ো বলছি, রান্না করতে হবে, আর একটু থাকো না। এবার চিমটি দিতে লাগলো, তাই বাধ্য হয়ে ছেড়ে দিলাম। খবরদার এদিকে তাকাবা না, চোখ বন্ধ করো। কেন? তাকালে কি হবে? না, আমার লজ্জা করে। আমি আবার ঘুমালাম। ও গোসল করে কিচেনে গেল সকালে নাস্তা বানাতে। আব্বু আমুর চা দিয়ে জান্নাতকে ডাকতে গেল। জান্নাত, এই জান্নাত, দরজা খোলো। উফ ভাবি, পরে আসো, উঠে পড়তে বসো, চা আনছি, খাবে? তুমি যাও, আমি খাবো না। তুই উঠে দরজা খোল। উফ, এত সকালে ডাকাডাকি করলে কি ভালো লাগে? মনে মনে ওর ভাবিকে গালি দিল। দরজা খোলার পর রিমি রুমে চা আর বিস্কিট রেখে গেল। মুখ ধুয়ে এগুলো খেয়ে পড়তে বসো। রিমি যেতেই জান্নাত দরজাটা ভিড়িয়ে দিয়ে আবার কম্বলে নিচে ঢুকে গেল। রিমি সবাইকে ডেকে দিয়ে নাস্তা তৈরি করছে। আগে আমু তৈরি করতো, কিন্তু রিমি আসার পর থেকে আমুকে কিচেনে ঢুকতে দেয় না ও। অল্প দিনেই সবার মন জয় করে ফেলেছে ও। নাস্তা বানাতে 8টা বেজে গেছে। নাস্তা টেবিলে সাজিয়ে আমায় ডেকে দিল। এই যে স্যার, আর কত ঘুমাবেন? অফিস যাবেন না? একটু কাছে আসো। ইস, তাহলে উঠবো না, পানি আনবো নাকি? একটু রোমান্টিক হতে পারো না? হয়েছে, এখন গোসল করে খেতে আসো। এই একটা দিয়ে যাও। এই যা, বাবা চলে গেল। ধ্যাত, পোড়া কপাল। রিমি আবার জান্নাতের রুমে ঢুকে দেখে ও আবার নাকে মুখে কম্বল দিয়ে ঘুমিয়ে আছে। দেখেছো মেয়ের কাজ কারবার? গিয়ে একটানে কম্বল ছড়িয়ে ফেললো। মোড়ামুড়ি দিয়ে জান্নাত চোখ মেলে সেই লেভেলের হাসি দিল। এগুলো খাসনি কেন? এখন খাবো। উফ। রিমি চোখ লাল করে চায়ের কাপটা নিয়ে গেল, বিস্কিটগুলো রেখে গেল। তার মনে মনে বেবি করতে করতে বলল, বিয়ের পর বুঝবি সংসার কি এত আহ্লাদ। দেখব। কই রাখো আমার কি?
আবার কিচেনে গেল। এদিকে আমি গোসল করে রেডি হলাম, অফিস যাব। আব্বু রেডি হয়ে নিল। সবাই নাস্তা টেবিলে নাস্তা খেতে বসলাম। জান্নাত ফ্রেশ হয়ে চলে আসলো। এই পাগলি ঘরের পাগলি, চল এমন কেন? হ্যাঁ, মন চায় আগুন লাগিয়ে দিই। এই কথা আম্মু বলে উঠলো। জান্নাত বলে উঠলো, আম্মু খিদা লাগছে, খাইয়ে দাও না। রিমি তখন বলে উঠলো, ওহ ঢঙ্গি। আম্মু জান্নাতের পাশে বসলো। চুলগুলো আছড়িয়ে রাখতে পারিস না? হাতে ফোন কার, বলেই খাইয়ে দিচ্ছি। ভাবি, সকাল হতে না হতেই ফোনটা হাতে নিয়ে নিচ্ছিস, পড়তে বসছিলি? আম্মু পরীক্ষা হবে না তো? পরীক্ষা হবে না বলে কি পড়তে হবে না? মূর্খ থাকবে। আব্বু বলল, বৌমা তো ঠিকই বলেছে, পরীক্ষা না হলে কি পড়তে হবে না? তোমার বৌমা কি করছে? অনার্স কমপ্লিট করে। রিমি বেয়াদব মনে মনে বলে চোখ রাঙালো। আব্বু বলে উঠলো, তাও তো বলতে পারবো লোকের কাছে আমার বৌমা শিক্ষিত, আর ছেলে মেয়েদেরও পড়াতে পারবে। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। রিমি মুচকি হাসলো। আমি তো বিয়েই করবো না। সবাই হেসে উঠলো ওর কথা শুনে। নাস্তা শেষ করে রুমে আসলাম, ফোনটা খুঁজে নিলাম আর অফিসের কাগজ ফাইল আব্বু নিবে। একটু পর রিমি এসে টাইটা বেঁধে দিল। আমি ওর কোমরে হাত রেখে একটু কাছে টেনে নিলাম। ফাইসলামি করবে না কিন্তু, আব্বু অপেক্ষা করছে, নিচে যাও, একটা দাও না। কি দেবো? তারপর আমি দিলাম লং কিস। এটা দাও। হয়েছে, এখন যাও, তোমারটা দাও। এখন না দিলাম? আমি কিন্তু দিছি, এটা তো আমি দিছি, এখন আমাকে ফেরত দাও। ঠেলে সরিয়ে দিল। ফাজিল, আব্বু নিচে, তাড়াতাড়ি যাও বলে চলে গেল। এই শোনো না, কি আর করার। তারপর আব্বু সাথে গাড়ি করে অফিস চলে আসলাম। গতকালে কিছু কাগজ ছিল, ওইগুলো টাইপ করে কম্পিউটারে তুলে রাখলাম। কিছুক্ষণ কাজ করি, কিছুক্ষণ ফোন টিপে দুপুরের খাবারটা আব্বুর সাথে আব্বুর পার্সোনাল রুমে খেয়ে নিলাম। খাওয়ার পর আমি রেস্ট করার জন্য শুইলাম। আব্বু চলে গেল। 3:30টার সময় রহিম চাচা পিয়ন এসে ডেকে দিল। উঠে ফ্রেশ হয়ে কাজে মন দিলাম। সারাদিন মনিটরে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে যায়। সন্ধ্যার সময় বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে বাইরে একটু আড্ডা দিলাম বন্ধুদের সাথে। ওরা বেকার মানুষ, তাই সবসময় ওদের পাওয়া যায়। হারামিগুলো একটাও কাজ করে না, বসে বসে খায় আর মেয়েদের পিছে ঘুরে। যদিও বিয়ের আগে আমিও এমন ছিলাম। রাতে বাসায় এসে সবাই মিলে ডিনার করে যে যার রুমে চলে আসলাম। আমি আধো শোয়া হয়ে ফোন টিপছি। রিমি খাবার টেবিলে গুছিয়ে 10:30টায় রুমে আসলো। ও মনে হয় অনেক ক্লান্ত, এসেই শুয়ে পড়েছে। মাননীয় সহধর্মিনী, আপনার শহীদ কি আমি একটা চুমু খাইতে পারি? আমার খেয়ে কাজ নেই, তোমাকে আমি চুমু খেতে দিই? কেন? আমি শীতে সকালে গোসল করতে পারবো না। চুমুর সাথে গোসলের কি সম্পর্ক? আমি তোমাকে চিনি না, যাও, আজকে তুমি সোফায় ঘুমাবে। বলেই ঠেলে বিছানা থেকে নিচে ফেলে দিল। আমি রোহিঙ্গাদের মতো অসহায় হয়ে পড়লাম। এটা কি করলো? ও কি আমার বউ নাকি অন্য কারো? উঠে আবার কম্বলের নিচে শোবো আবার। তারপর আলমারি থেকে আরেকটা কম্বল বের করে সোফায় ঘুমালাম। সকাল 6টায় ও ঘুম থেকে উঠে রিমি ডেকে দিল, এই বিছানায় সরো, আলগাপিরির দরকার নেই। ইস্কি রাগ বলে কম্বলটা টেনে টুনে গুছিয়ে আলমারিতে রাখলো। উফ, কি আর করার, বিছানায় আবার শুইলাম। এদিকে রিমি ফ্রেশ হয়ে চা বানাতে গেল। আব্বু আম্মুর চা দিয়ে আমায় আবার ডেকে তুললো। এই ঘুমিয়ে গেছো? চা খাবে? রেখে যাও। রিমি চাটা টেবিলে রেখে জান্নাতকে ডাকতে গেল। এই জান্নাত, দরজা খোলো। রিমির ফোন পেয়ে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে আরেক ছেলেকে জান করে যা নারী ভরি সব দিয়ে দিচ্ছে। নতুন প্রেম, রাত 4টা পর্যন্ত চ্যাটিং করে ভোর রাতে ঘুমাইছে। বাচ্চা মেয়ে, উঠতি বয়স, তার ওপর পাইছে ফোন। নেই পড়ার চাপ, বুঝতেই পারছেন। ওহ ভাবি, এখন যাও তো। তুই দরজা খোল, নাস্তা খেয়ে পড়তে বস। আমি খাবো না, তুমি যাও। আচ্ছা, খেয়ে আবার ঘুমা। আমি খাবো না, তুমি যাও তো। রিমি নাছরবান্দা, ও যাবে না। তুই দরজা খুলবি নাকি চাবি নিয়ে আসবো? তখন কিন্তু গায়ে পানি ঢেলে দিব। উফ। তারপর দরজা লক খুলেই দিতেই ওর ভাবি ঘরে ঢুকলো। চা আর বিস্কিট রাখলো দুটো ওর পড়ার টেবিলে। হঠাৎ ওর চোখের দিকে তাকাতেই, এই তোর চোখ এমন লাল হয়েছে কেন? এমনি বলে আবার বিছানায় শুবে রিমি হাত ধরে ফেললো। এত বড় রাত না খেয়ে থাকিস, খিদা লাগে না? আগে মুখ ধুয়ে খেয়ে তারপর কি করবি কর। এক বালতি ঘুম, এক গ্লাস বিরক্তি আর কষ্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো জান্নাত। মনে মনে ভাবে 14 গোষ্ঠী উদ্ধার করলো ও। রিমি জান্নাতের অনেক যত্ন করে, নিজের ছোট বোনের থেকেও বেশি। আর আমরা তো জানি মায়ের পরে ভাবির স্থান। রিমি সবার চা দিয়ে কিচেনে এসে 1 কাপ চায়ে একটা বিস্কুট ভিজিয়ে 1 কামড় খাচ্ছে, আবার এটা ওটা করছে। কাজের ফাঁকে রিমিও খেয়ে নিল। 8টা বাজতে বাজতেই নাস্তা রেডি করে ফেলেছে। আম্মু উঠে ফ্রেশ হয়ে রিমির সাথে নাস্তার টেবিলে একটু সাহায্য করছে। রিমি রুমে এসে, এই যে স্যার, হয়েছে, অনেক ঘুমাইছেন, এখন উঠেন। তুমি দূরে যাও। কেন? এমনি। এখন কি উঠবে নাকি আঙুল বাঁকা করতে হবে? যাও তো, বলে এপাশ ফিরে শুইলাম। রিমি এসে বিছানার ওপাশে থেকে কম্বলের উপর দিয়ে শুয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। এবার ওঠো। আমার হাত কম্বলের নিচ থেকে বের করার আগেই ও উঠে গেল হাসতে হাসতে। আরেকবার দাও। আমি কি এত বোকা যে আবার যাব? উঠবা নাকি পানি আনবো? আমি লাফ দিয়ে উঠতে ও রুম থেকে বেরিয়ে গেল। ধ্যাত, আমার বোনটা তো আনরোম্যান্টিক না, কি আর বলবো। গোসল সেরে একেবারে রেডি হয়ে নিলাম অফিস যাওয়ার জন্য। আর এইদিকে জান্নাত উঠে চা বিস্কিট খেয়ে আবারও ঘুম। সকালের নাস্তা সবাই করলাম, কিন্তু আজ জান্নাত নেই। বৌমা, জান্নাত কই? আম্মু, ও ঘুমোচ্ছে। ও খাবে না? ডাকো ওকে। আব্বু ওকে নাস্তা দিছে, ও খেয়ে আবার ঘুমাইছে।
আমি রিমির দিকে তাকিয়ে আছি, ও সব দিক এত নিখুঁতভাবে কি করে সামাল দেয়। সত্যিই নারী তোমাদের তুলনা হয় না। বিয়ের আগে বাবার রাজকন্যা থাকো, 10টার পরে ঘুম থেকে উঠতেই, আর বিয়ের পর সবার আগে উঠে সবার ঘুম ভাঙাও, রোবটের মতো প্রতিদিন কাজ করে যাও। সত্যিই এমন লক্ষ্মী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও তুমি আনরোম্যান্টিক। নাস্তা সেরে আব্বুর সাথে অফিসে চলে আসলাম। আজকে অনেক বেশি কাজের চাপ আছে। বেলা 11:30 বাজে। রিমি বলল, জান্নাত, এই জান্নাত, উঠবি না? কয়টা বাজে? খেতে হবে না? শুধু ঘুমালে হবে? মেন্টাল একটা। তুমি যাও, উঠছি। রিমি ওকে কয়েকটা বকা দিল। জান্নাত ওসব কানে না তুলে বিছানায় পাশে ফোনটা খুঁজে নিল। দেখে মেসেজ বক্সে গুড মর্নিং আছে, উঠে আছে। রিপ্লাই করলো, বাবু গুড মর্নিং। কি করো? মাত্র উঠলাম। তুমি এত দেরি? তোমার আম্মু বকে না? ভাবির বকা খাচ্ছি। আচ্ছা বাবু, পরে কথা বলবো। আচ্ছা, খেয়ে নক করো। উম্মা, বাই। আচ্ছা বাই। রিমি বিয়ের পর থেকে ফোন তেমন একটা চালায় না, রান্নাবান্না করে, টুকটাক কাজ করতেই সময় চলে যায়। সন্ধ্যায় একটু টিভি দেখে। আম্মু ভাত দাও না, খিদা লাগছে। জান্নাত বলে উঠল, সকালে খাবার দুপুরে খাবি? এভাবে কি দিনকাল যাবে? বুঝবি? বিয়ের পরে বলে ভাত বেরিয়ে দিল। কেন, বিয়ের পর কি ঘুমানো যায় না? রিমি তরকারির বাটিটা কিচেন থেকে নিয়ে আসলো। তোর ভাবির দিকে দেখ, কেমন লক্ষ্মী মেয়ে। ভাবি তো কাজের মেয়ে। রিমি চোখ রাঙালো ওর দিকে। আমার আব্বুর আর ভাইয়ার কোন দিক থেকে কম আছে? দরকার হয় ঘর জামাই রাখবো। তোর বুদ্ধি কবে হবে আল্লাহ জানে। তোর কপালে কি আছে। রিমি জান্নাতের প্লেটে 3-4 টুকরো গোস্ত দিয়ে আবার রান্নাঘরে চলে গেল। অফিসে কাজের চাপ এত বেশি ছিল, দুপুরে খাবার 4টার সময় খাইছে। আজকে বাসায় আসতে আসতে রাত 9টা বেজে গেছে। শরীর অনেক ক্লান্ত, মনে হয় শরীরের নাট বল্টু সব ঢিলে হয়ে গেছে, খুলে পড়ে যাবে। এসে ফ্রেশ হয়ে 4টা খেয়ে বিছানায় শুয়ে পড়লাম। এদিকে রিমি সাজুগুজু করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, নীল শাড়ি পরে, হাতে কাচের চুড়ি পরে আছে। একটু পর ও বুকের বাম পাশে হাতের কাছে মাথা রেখে পিটপিট করে তাকিয়ে বলছে, এই শোনো না, রিস্ক নিলাম না প্লিজ। আজকে আমি দাঁড়াতেও পারবো না, বিরক্ত করো না। তুমি আমাকে একটু ভালোই বাসো না? আর একদিন শুধু ছুঁয়ে দেখো, তোমার খবর আছে। ঘুমাও, বেশি করে ঘুমাও। এই এত কষ্ট করে সাজলাম, একটু দেখো, তাকাও না এদিকে একটু। উফ, আচ্ছা ঘুমাও, আর কোনোদিন সাজবই না। বলে ও পাশে ফিরে একটু দূরত্ব রেখে শুয়ে পড়লো। কাছে মনে হয়, কিন্তু আমার অনেক ক্লান্ত লাগছে, তাই ঘুমিয়ে গেলাম। সকালে, এই চা নাও, এখানে রাখলাম। এই হালকা ঝাঁকি দিয়ে ওর হাতের চুলগুলো ঝনঝন করছে। খপ করে ওর হাতটা ধরে নিলাম। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। আরে মারছো কেন? বলছি না আমাকে টাচ করবে না তুমি। করলে বলতে দেরি নাকে মুখে হাত চালিয়ে দিল। বাবাকে ছেড়ে দিলাম। আর আরে লাগবে তো, লাগুক, ধরবে কেন? তারপরও চলে গেল। বুঝি ও অনেক রেগে আছে। তখনই মনে পড়লো রাতের কথা। ইস, ভুল করে ফেলছি, একটু দেখার দরকার ছিল। চাটা হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্য ওঠার দৃশ্য দেখছি। সকালের রোদ সত্যি অনেক মজার। হঠাৎই তখন চোখ পড়লো বাসার উত্তর দিকে আম গাছটায় দুটো শালিক পাখি বসে আছে। একটা পাখি ঠোঁট দিয়ে আরেকটা পাখিকে পশম গুলো এলোমেলো করে দিচ্ছে। ওই পাখিটাও ঘাড় নাড়িয়ে এটাকে আরো উৎসাহ দিচ্ছে। পাখি দুটো মনে হয় রোমাঞ্চ করছে। প্রকৃতির এই দৃশ্য দেখে আমার শরীরে শিহরিত হয়ে উঠছে। রিমি চায়ের কাপটা নিতে এসে রুমে না দেখে বেলকনিতে আসলো। চা শেষ হলে কাপটা দাও। ওই দেখো, ওদিক। লাগবে না, দেখো না একটু। কই? ওই গাছে। ধ্যাত, অশুভ বলে হাসি দিয়ে চলে গেল। ওর হাসি দেখলে আমার মনে অনেক তৃপ্তি আসে। রুমে এসে গোসলটা সেরে রেডি হয়ে নিলাম। ভাবছি আজকে ওকে সাজতে বলবো, কিন্তু মনে হয় না ও সাজবে। কারণ মেয়েরা অনেক কঠিন বিষয় সহজে মেনে নিলেও কখনো কখনো সহজ বিষয়টাও সহজে মেনে নিতে পারে না। আর রিমি তো তার জ্যান্ত প্রমাণ। সবাই একপাশে নাস্তা সেরে নিলাম, কিন্তু আজও জান্নাত নেই। ও ঘুমোচ্ছে মনে হয়। রুমে আসলাম, কিন্তু লক্ষ্মী বউটা আজ আর তাই বাদতে এলো না। অপেক্ষা করছে ওর, কিন্তু আসলো না। 9টা বাজতে চলছে, তাই নিজেই পরে নিলাম। ঘড়িটা পড়তেই দেখি ও দরজায় দাঁড়িয়ে আছে। এটা কি হলো? এখন থেকে 1 মাস এটাই হবে কেন? এটাই তোমার শাস্তি, আমার অপরাধ? জানি না। আচ্ছা, আজকে একটু সাজবে প্লিজ? হ্যাঁ, বয়ে গেছে আমার। প্লিজ, সময় পার হয়ে যাচ্ছে, জলদি যাও। দিবে না? তুমি কি যাবা, নাকি কিচেন থেকে খুঁটি নিয়ে আসবো? না থাক। তারপর অফিসে চলে আসলাম আব্বুর সাথে। আব্বু আস্তে আস্তে অফিসের কাজ সব আমাকে শিখিয়ে দিচ্ছে, কিভাবে কি করতে হবে। আমি পৌঁছে গেছি। আব্বুর ভারমুক্ত হতে চাই। বিকেলে চলে আসলাম মার্কেট থেকে। একটা নীল শাড়ি, কিছু রেশমি চুড়ি আর একটা গোলাপ নিলাম। কারণ মেয়েদের রাগ ভাঙানোর এর চেয়ে আর ভালো কোনো মাধ্যম নেই। আর মেয়েরা বেশিরভাগ রাগ করে প্রিয় মানুষের কাছ থেকে উপহার পাওয়ার জন্য। তারা চায় প্রিয় মানুষটি তাদের সারপ্রাইজ দেখ, তাদের অভিমানটা বুঝুক, রাগ ভাঙাক। সন্ধ্যা হতে হতে বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই ফারিহা দরজা খুলে বলল, এগুলো কি? চুড়ি কার? ফুল কার জন্য? শয়তান, বিয়ে করে বোনের কথা ভুলে গেছে। আমার জন্য কিছু আনে না? আম্মু, আম্মু। ওর কথায় কান্না দিয়ে আমি রুমে চলে আসলাম। তবে ওর জন্য কিছু আনার দরকার ছিল, কিন্তু মনেই নাই। ওগুলো বিছানায় রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলাম। বের হয়ে
ঝাটকা লাগলো, রিমি সারপ্রাইজ দেখে ফেলেছে। শাড়ি আলমারিতে ঢোকাচ্ছে, ফুলটা হাতে। তোমার জন্য এনেছিলাম, ভেবেছিলাম সারপ্রাইজ দিব, কিন্তু তার হলো কই। শাড়িটা পরবে রাতে। রিমি কথা বলো না, চুড়িগুলো ড্রেসিং টেবিলে রেখে মুখ বেঁকিয়ে ফুলটা হাতে করে চলে গেল। ওই কিছু বলো। একটু বাহিরে আসলাম, হারামি বন্ধুগুলোকে ফোন দিলাম। এখন আর ওদের সময় দেওয়া হয়ই না। দায়িত্বের চাপ ঘাড়ে পড়লে সবারই জীবন পরিবর্তন আসে, তেমনটা আমারও ব্যতিক্রম না। সপ্তাহে একদিন ওদের সাথে আড্ডা দিই, কিন্তু আজকে দেখে সবাই অবাক। আমার দুঃখের কথা শুনে সবাই মজা নেয়। সিগারেট খেতে চায়নি, কিন্তু ওদের জোরাজুরিতে খেতে হলো। 9টার পর বাসায় আসলাম, রাতের খাবার সবাই একসাথে করলাম। রুমে এসে খাটে শুয়ে ফেসবুক চালাচ্ছি আর ওর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ও রুমে এসে কতগুলো গড়ি দিয়ে পেস্ট বানিয়ে মুখে মাখছে। আপাতত বেশ কিছুক্ষণ এভাবেই থাকবে। এই শোন না, ও আপাতত কথা বলবে না। পেস্ট অনেকটা শুকিয়ে গিয়েছে, এখন কথা বললে পেস্ট ফেটে যায়, তাতে নাকি মুখে রিফ্লেক্স পড়ে। ফোন রেখে আমি একটা বেশ পুরনো বই নিয়ে শুয়ে শুয়ে পড়তে শুরু করলাম। বইটার সবচেয়ে মজার বৈশিষ্ট্য হচ্ছে এর মলাট সহ প্রথমে 16 পৃষ্ঠা কোথাও গায়েব হয়ে গিয়েছে, আর আশ্চর্যজনকভাবে এর কোথাও বইয়ের নাম বা লেখকের নাম নেই। যা আছে তা হচ্ছে গল্প আর পৃষ্ঠা নম্বর। না, আর পড়তে ইচ্ছে করছে না। এইসব বইগুলো পড়তে ভালোই লাগে হাই স্কুল বয়সী ছেলেদের। অবশ্য ইন্টারনেটের যুগে প্রাইমারি স্কুলের বাচ্চারাও বড় হয়ে যাচ্ছে। একটা পুরনো কাগজের দোকান থেকে 5-6টা পুরনো বই কিনেছিলাম। কি করে যেন বেটা এই বইটাও ঢুকিয়ে দিয়েছে সেই বইগুলোর মাঝে। মুখ ধুয়ে আসলো। এই শাড়িটা পরবে? প্লিজ। কেন পরবো? তোমাকে নীল শাড়িতে দেখতে মন যাচ্ছে। কালকে মন কই ছিল? সরি। ও এসে শুয়ে পড়লো। আমি বললাম, এই শোনো না, বলে জড়িয়ে ধরলে খবর আছে। সরি। খাটে ঘুমোতে চাইলে হাত ছড়াও। আমি অসহায় হয়ে হাতটা সরিয়ে শুয়ে পড়লাম। পরে ঠিকই জড়িয়ে ধরে শুয়েছি। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।